হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার এসে গেছি তোমাদের আর একটা নতুন কবিতা নিয়ে। নবম শ্রেণীর কবি অজিত দত্তের লেখা কবিতা, খুবই পরিচিত, নোঙর। দেখো, আমি ফার্স্ট স্লাইডে তোমাদের শ্রেণী উল্লেখ করেছি, নবম শ্রেণী। তার নিচে দেখো দিয়েছি নোঙর, কবিতার নাম নোঙর, আর কবি হলো অজিত দত্ত। ঠিক আছে, কবি হলেন অজিত দত্ত। এবার চলে আসছি আমি নেক্সট স্লাইডে। আচ্ছা, প্রথমে আমরা একটুখানি অজিত দত্ত সম্পর্কে জেনে নিয়ে এসো, কবি পরিচিতি। তো অজিত দত্ত 1907 সালে জন্মগ্রহণ করেছেন, আর 1979 সালে 1979 ওনার জীবনাবসান ঘটেছে। জন্ম ওনার ঢাকার বিক্রমপুরে। 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার এক বিশিষ্ট কবি ছিলেন। যদি প্রশ্ন আসে যে অমিয় চক্রবর্তী কোন দশকের কবি ছিলেন, তাহলে বলতে হবে যে অমিয় চক্রবর্তী না, কবি অজিত দত্ত কোন দশকের কবি ছিলেন, তাহলে বলতে হবে 30-40 দশকের কবি ছিলেন। আচ্ছা, বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সে সম্পাদনা করেন তিনি প্রগতি পত্রিকা। তাহলে প্রগতি পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই অজিত দত্ত। এবং কার সাথে উনি সম্পাদনা প্রথম শুরু করেছিলেন? বন্ধু বুদ্ধদেব বসুর সাথে। আচ্ছা, তারপর দেখো রয়েছে কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখকও উনি ছিলেন। তাহলে একজন কল্লোল গোষ্ঠীর লেখক কে? অজিত দত্ত। আচ্ছা, অজিত দত্ত এছাড়া বুদ্ধদেব বসু না, আমরা প্রত্যেকে জানি কল্লোল গোষ্ঠীর লেখকের মধ্যে অন্যতম উনি একজন। অজিত দত্তও ছিলেন একজন কল্লোল গোষ্ঠীর লেখক। তো এবার বলছে কল্লোল গোষ্ঠীর লেখকের অন্যতম লেখক হলেন অজিত দত্ত। কবিতা পত্রিকার সূচনা থেকে তিনি ছিলেন। আচ্ছা, কবিতা পত্রিকাটা হলো বুদ্ধদেব বসু সম্পাদনা করেছিলেন কবিতা পত্রিকা। ঠিক আছে, তো বুদ্ধদেব বসুর যে কবিতা পত্রিকা, ওই কবিতা পত্রিকার সূচনা লগ্ন থেকেই কিন্তু অজিত দত্ত তার বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে ছিলেন। সেই কথাই এখানে বলছে যে কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুসুমের মাস, পাতালকন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা প্রভৃতি। যদি প্রশ্ন আসে যে কবি অজিত দত্তের লেখা দুটো কাব্যগ্রন্থের নাম বলো, তাহলে তোমাদের প্রথমে বলতে হবে কুসুমের মাস, হ্যাঁ, এছাড়া আছে পাতালকন্যা। তাছাড়া তোমাদের সবগুলোই মনে রাখার দরকার, যেমন নষ্ট চাঁদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা, দুটো এলে কুসুমের মাস, পাতালকন্যা। ঠিক আছে, এইরকম প্রশ্ন আসবে। আচ্ছা, এবার আমরা কবিতাটা পড়ে নেব। চলো কবিতায় আমি যাই। দেখো কবিতায় কি বলছে। নোঙর, কবি অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। সারা রাত মিছে দাঁড় টানি, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতই তাহার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি। ঠিক আছে, কবিতাটা আমি পড়লাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, আমি একটুখানি মানে বলে দিই। যেমন দেখো বলছে পাড়ি দিতে হবে দূর সিন্ধু পারে। সিন্ধু মানে সাগর। আচ্ছা, তো সমুদ্র, তো আমাদের দূরে সমুদ্রের পাড়ি দিতে হবে। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। আমাদের তো নোঙর থাকে, নোঙর মানে জানো তোমরা, নৌকায় নোঙর থাকে। সেই নোঙর কোথায়? তটের কিনারে গিয়ে পড়েছে। নৌকাটাকেই বলছে তরি, অর্থাৎ নোঙর অর্থে তরি। সারা রাত মিছে দাঁড় টানি। তো আমরা জানি নৌকায় যে পাল থাকে, যে মাস্তুল থাকে, সেটা তো দাঁড় থাকে। তো সেই দাঁড় টেনে চলছেন কবি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে উঠছে। এবার যখন উনি সমুদ্র পেরোচ্ছেন, তখন জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে উঠছে।
এই তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তাহলে জোয়ারের ঢেউগুলো কোথায় ধাক্কা খাচ্ছে? ওই নোঙরে ধাক্কা খাচ্ছে। তারপর তারা কোথায় যাচ্ছে? সমুদ্রের দিকে। তারপর ভাটার শোষণ। আমরা জানি যে নদীতে জোয়ার আছে, ভাটা আছে, তো ভাটার শোষণ হচ্ছে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। স্রোতের প্রবল প্রাণ মানে তীব্র স্রোতকে তারা কি করছে? আহরণ করছে, ভাটা টেনে নিচ্ছে। আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কার বাণিজ্য তরী? আমার বলতে এখানে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কবি যাচ্ছেন বাণিজ্য করতে দূর সিন্ধু পাড়ে, নোঙরে করে। আচ্ছা, যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। বলছে আমি যতই মাছ তুলে পাল বাঁধছি, যতই মাস্তুল মানে কি? মাস্তুল হলো এক ধরনের জাহাজে এক ধরনের খুঁটি, ঠিক আছে? তো ওই খুঁটিটা পাল বাঁধতে হয়, তো পাল বেঁধে নিয়ে যেতে হয় আর দাঁড় টেনে টেনে যেতে হয়। তো এবার বলছে এই যে দেখো ছবি আছে তোমাদের বইয়ে, এইভাবে এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা, এইগুলো হচ্ছে তোমার পাল, ঠিক আছে? আর মাছ তুলে বেঁধেছে এই পালগুলোকে। আর দাঁড় দেখো হাতে একটা লম্বা দণ্ড থাকে, সেইটাকে বলছে তোমার কি? দাঁড় বলছে। আর পেছন দিকে দেখো নোঙর বলতে এখানে কবি নোঙর বলেছে, নোঙরটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো তরি মানে নৌকা, আমি নোঙর মানে নৌকা বলেছি, কিন্তু নোঙর মানে নৌকা অ্যাকচুয়ালি নয়। পেছন দিকে দেখো একটা যন্ত্রের মতো রয়েছে যেটা নৌকার সাথে বাঁধা রয়েছে। এইটা সবসময় কিন্তু তোমার ওই তটের কিনারে বাঁধা থাকে। আবার যখন নৌকা ওই পার থেকে এই পারে আসে তখন নৌকাটাকে এই নোঙরের সাথে বেঁধে রাখা হয়। এই দেখো এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এই যে ছবিটা আছে না, একটা দেখবে ত্রিশূলের মতো একটা ছবি আছে, ওইটাই হচ্ছে তোমার নোঙর, বুঝেছো? ওই নোঙর, ওইটাকে নোঙর বলছে। তো ওইটাকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। তো নৌকার সাথে বাঁধা, সবসময় নৌকার সাথে। আবার যখন নোঙর থেকে ওটাকে বিচ্ছিন্ন করে আবার নৌকাটাকে নিয়ে যাওয়া হয়। আবার যখন ওই পার থেকে বা যেখানেই যাক না কেন, আবার নৌকা যখন ফিরে আসে তখন ওই নোঙরের সঙ্গে মাঝি কী করে? ওটাকে বেঁধে রাখে, ঠিক আছে? তো তরি মানে আমরা জানি নৌকা, নোঙর মানে কিন্তু নৌকা নয়। আমি হয়তো মিস্টেক করে ফেললাম, কিন্তু তোমরা কিন্তু আমি বলে দিলাম, তোমরা জেনে নাও। আচ্ছা, এবার দেখো বলছে নোঙরের কাছে বাঁধা তবু এই নৌকা চিরকাল। নোঙরের কাছে কিন্তু চিরকাল নৌকা কিন্তু বাঁধা পড়ে থাকে, কখনো নোঙর ছাড়া কিন্তু নৌকা বাঁধা যায় না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। আমাদের যে স্তব্ধ যে মুহূর্তগুলো রয়েছে, সাগর গর্জন মানে কি? সমুদ্রের যে আওয়াজ, সেই আওয়াজে আমাদের নিস্তব্ধ মুহূর্তগুলো, আমরা চুপচাপ থাকলে আমাদের যে মুহূর্তগুলো সেগুলো বলছে কেঁপে ওঠে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতবার তিনি দাঁড় দিচ্ছেন, যতবার তিনি দাঁড় টানছেন, ততবারই স্রোতের বিদ্রুপ তিনি শুনছেন। স্রোতের বিদ্রুপ মানে স্রোত, প্রবল স্রোত, বুঝতে পেরেছো? সেই স্রোতের আওয়াজ পাচ্ছেন, মানে সমুদ্রের আওয়াজে। যতই তারার দিকে চেয়ে কবির দিকে নিশানা করুক না কেন, দেখো তারার দিকে চেয়ে মানে আমরা জানি ধ্রুব তারা। আমরা কি করে, আমরা সমুদ্রে যখন, দেখো আগেকার দিনে তোমরা জানো সমুদ্রে যখন কোনো মানে পাড়ি দেওয়া হতো তখন কি করে দিক নির্ণয় করা হতো? তখন তো ঘড়ি ছিল না, তখন কি করে করতো? ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করা হতো, তাই তো? কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, আমি কোন দিকে যাব, একদম সমুদ্রের মাঝখানে চলে এলে আমি কোন দিকে যাব, ওই ধ্রুব তারাকে দেখে কিন্তু নিশানা ঠিক করা হতো। আর সেইভাবে কিন্তু নৌকোকে এগিয়ে নিয়ে যাওয়া হতো, জাহাজ বলো নৌকা বলো, এগিয়ে নিয়ে যাওয়া হতো। এবার জানো তো ততই বিরামহীনেই দাঁড় টানা। বলছে আমি যতই দিকের নিশানা করি না কেন, আমি নিশানা করে তো সেই দিকে এগোচ্ছি, কিন্তু ততই কিন্তু বিরামহীন, মানে কোনো বিরাম নেই। মানে সমুদ্র তো না, মানে একদম মাঝ সমুদ্র, তো সেইখানে আমি কি করছি? আমার দাঁড়টাকে টেনে নিয়েই চলেছি, আমি থামছি না, বিরামহীন হয়ে যাচ্ছে। মানে বিরামহীন মানে একদমই মানে বিরাম নেই, বিশ্রাম নেই। হ্যাঁ, আচ্ছা, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। 7 সমুদ্র, সপ্ত মানে 7, তরি ভরা পণ্য মানে অনেক কিছু পণ্যদ্রব্য রয়েছে, অনেক কিছু আছে, কবির জিনিসপত্র রয়েছে, সেইটা নিয়ে সপ্ত সিন্ধু পারে সেই মাল বোঝাই জিনিস নিয়ে তরি নিয়ে চলেছেন। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, কখন নোঙর আবার বাধা পড়ে গেছে তটের কিনারেই তো পড়ে রয়েছে, আমি তো যেখানে নোঙর আমি ফেলে এসেছি সেখানেই নোঙরটা পড়ে রয়েছে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। বলছে আমি দাঁড় টানতেই থাকি, দাঁড় টানতেই থাকি, আমাকে সেই নির্দিষ্ট উদ্দেশ্যে যেখানে আমি তারা দেখে দিক নিশানা করে চলেছি সেইখানে গিয়ে তো আমাকে আবার নোঙরে তো আমাকে আবার নৌকাটা বাঁধতে হবে। তো তাই কবি বলছেন যে নোঙর হয়তো সেইখানেই পড়ে রয়েছে, আমি যখন এসেছিলাম তখন বেঁধে রেখে এসেছিলাম,
ছিলাম, আবার আমি যাচ্ছি, আবার এই নৌকা বাঁধবো ওখানে গিয়ে। তো সেই কথাই উনি বলছেন, নোঙর কখন জানি পড়ে গেছে, তটের কিনারেই পড়ে রয়েছে, কখন সেই ফেলে রেখে এসেছি, সারা রাত আমি দাঁড় টানছি তো টানছি, আমাকে গিয়ে আবার নোঙরে কাছি বা নৌকা বাঁধতে হবে, ঠিক আছে। আচ্ছা, নৌকায় যে দড়ি থাকে সেইটাকে কাছি বলা হয়, বুঝতে পেরেছো। এসব নেক্সট স্লাইডে আসি, আমি একটু সারসংক্ষেপ বলে দিই। এটা তো গেল ওপরের তাৎপর্য, ওপরের মিনিং বা ওপরের যে অর্থটা কবিতার সেটা বললাম, কিন্তু এবার তো অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে, প্রত্যেকটা কবিতার থাকে যেমন অন্তর্নিহিত তাৎপর্য। দেখো কবি কী বলতে চেয়েছেন। কবি কবিতায় আমাদের জীবন তরীর কথা বলেছেন। আমাদের যে সমগ্র জীবনটা আছে না, আমাদের সমগ্র জীবনের জীবন তরী, আমাদের জীবন তরীর কথা উনি বলছেন। তরী মানে নৌকা। আর আমাদের গোটা জীবনটা কি? সমুদ্র। হ্যাঁ, আমাদের পুরো জীবনটা হলো সমুদ্র, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এবার আমরা সেখানে কি করছি? জীবন তরী বয়ে নিয়ে চলেছি, নৌকা নিয়ে চলেছি। এই তরী নিয়ে আমাদের পাড়ি দিতে হবে দূর সিন্ধু পাড়ে। আমাদের কোথায় যেতে হবে? অনেক দূরের রাস্তা, আমাদের অনেক দূরের পথ, আমাদেরকে গোটা জীবনটা তো কাটাতে হবে। এবার আমাদের সেই জীবনে আমাদের অনেক কিছু আসবে, সুখ আসবে, আনন্দ আসবে, দুঃখ আসবে, হাসি কান্না, অনেক কিছু আসবে, বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, উত্থান পতন, সব কিছুকে আমাদেরকে জয় করে এগিয়ে যেতে হবে। তবু আমাদের থেমে গেলে চলবে না। অর্থাৎ আমাদের এই সমগ্র জীবনের তরী নিয়ে কবি বাধাহীন জীবনের খোঁজে পাড়ি দিতে চেয়েছেন। বাধাহীন মানে আমরা তো সকলেই বাঁধন ছাড়া কেউ নই, আমরা তো সংসারে আবদ্ধ, আমরা কখনো সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারি না। তো সেই জন্য উনি বলছেন আমি বাঁধন ছাড়া হতে চাই, এবং বাঁধন ছাড়া জীবনের দিকে তিনি তরী নিয়ে পাড়ি দিয়েছেন। তো বাধাহীন জীবনের খোঁজে তিনি পাড়ি দিতে চেয়েছেন। কর্মময় জীবনের ব্যস্ততার মধ্যে কবি যতবারই পাড়ি দিতে চেয়েছেন ততবারই জোয়ারের ঢেউগুলো ফুলে ফেঁপে উঠেছে। কর্মময় জীবনেও ব্যস্ততা মানে কবি কাজে, আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজে আমি ব্যস্ত। যেমন আমি দেখো কাজে ব্যস্ত, তোমাদেরকে পড়াচ্ছি, তোমরাও কাজে এখন ব্যস্ত, তোমরা পড়াশোনা করছো, এরপর আরও হায়ার স্টাডি করবে, এরপর তোমরা জব করবে। তো নানা রকম তোমরা যেমন সবাই আমরা বিভিন্ন কাজে বিভিন্ন, শুধু বাইরের কাজ না, ঘরের কাজেও আমরা প্রত্যেকে কিন্তু ঘর সংসারের কাজে ব্যস্ত থাকি। তবু কবি বলছেন, এইটাকেই উনি বলছেন মানে বাধা বন্ধন মুক্ত নয়, আমাদের বন্ধন রয়েছে, ঠিক আছে, জীবনটা বন্ধনময়। কিন্তু বলছে এবার আমরা তো প্রত্যেকে ব্যস্ত ওই কর্মময় জীবনে, সেই ব্যস্ততার মধ্যে কবি যতবারই ওই দূর সিন্ধু পাড়ে মানে সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে চাইছেন বাধাহীন জীবনের উদ্দেশ্যে, ততবারই কি হচ্ছে? জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে উঠছে। তার মানে কি সমুদ্র জোয়ারের ঢেউ ফুলে ফুলে উঠছে? কবিতা এটা অ্যালিগরিকালে উনি আমাদের কবিতাটা বুঝিয়েছেন। এবার আমাদের ভেতরের মানেটা কি? মিনিংটা হচ্ছে ওনার জীবনের যে সমস্ত ঘাত প্রতিঘাত, উনি যে বন্ধন মুক্ত হতে পারছেন না, একেবারে সব কিছু ছিন্ন করে তো বেরিয়ে যাওয়া যায় না। উনি বিভিন্ন মানে ঘাত প্রতিঘাত, উত্থান পতন, দুঃখ আনন্দ, হাসি কান্না, নানা রকম কিছু আসছে, আমাদের বাধা বিপত্তি আসছে, সব কিছুকে উনি উতরে যাচ্ছেন। এবার আমাদের তরী নিয়ে যাচ্ছেন। তো এই তরীতে ধাক্কা লেগে সমুদ্রের দিকে ছুটে চলেছে। কি সমুদ্রের দিকে? জোয়ারের ঢেউগুলো ছুটে চলেছে, ঠিক আছে। যেমন ওই ধাক্কা লাগছে, এই আমাদের বাধা, ধরো আমরা একটা কিছু জিনিস করতে চাই, সেইখানে আমাদের একটা কিছু বাধা এসে গেল, ঠিক আছে, আমরা কাজটা করে উঠতে পারলাম না, হয়তো করে উঠতে পারলাম, মাঝে বাধাটা এসে গেল, যার ফলে আমাদের কিছুটা আমাদের ওইখানটা গন্ডগোল হলো। তারপর আমরা ওটা উতরে আবার দেখলাম আমরা কাজটা করতে পারলাম, ঠিক আছে, হলো। তো ওটা একটা বাধা মাঝখানে এলো, এই তরীতে ধাক্কা লেগে। আচ্ছা, অর্থাৎ আমাদের জীবনের নানা বাধা বিপত্তিকেই কবি ইঙ্গিত করেছেন। কখনো ভাটার শোষণ, আবার কখনো বা স্রোতের বিদ্রুপ। কখনো কি হচ্ছে আমাদের জীবনে, কখনো জোয়ার আসছে, কখনো ভাটা আসছে, ওই উত্থান পতনগুলোকেই বলছে। স্রোত মানে কি? জোয়ার যখন আসছে, যখন ধরো আমাদের জীবনে খুব আনন্দ আছে, সুখ আছে, হ্যাঁ, কোনো বিষাদগ্রস্ততা নেই। আর ভাটা মানে ওই বিষাদগ্রস্ততা, ঠিক আছে, দুঃখ আছে, হতাশা আছে, এই জিনিসগুলো নিয়েই আমাদের সব জীবন মানে উনি বোঝাতে চাইছেন। এবার দেখো, কখনো ভাটার শোষণ, কখনো বা স্রোতের বিদ্রুপ। তবু আমাদের দাঁড় টেনে যেতে হবে। তবু কি আমাদের থেমে গেলে চলবে? আমাদের তো দাঁড় টেনে যেতেই হবে, মানে আমাদের জীবনটাকে বয়ে নিয়ে যেতেই হবে। আমরা থেমে গেলে চলবে না। বয়ে নিয়ে যাব কি? আমরা যেমনভাবে এগোচ্ছি তেমনভাবে এগোবো, ঠিক আছে। আমাদের এই বিরামহীন জীবনের জোয়ার ভাটায় তটের কাছে বাঁধা তরীকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিরামহীন জীবন মানে আমাদের বিশ্রাম নেই, আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করতে হয়, ঠিক আছে, সব রকম আমরা সব সময় ব্যস্ত। তো আমরা এই ব্যস্ততার মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের জীবনের যে জোয়ার ভাটা যতই আসুক না কেন, যাই আসুক না কেন, হ্যাঁ,
তো আমাদেরকে আমাদের এই তরিকে নিয়ে এগিয়ে যেতে হবে, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাছ তুলে পাল বেঁধে দাঁড় টানতে হবে, মানে কি আমাদের তরি তো আমাদের নৌকায় আবার নতুন করে পাল বাঁধা শুরু করতে হবে, নতুন করে জীবনটা শুরু করতে হবে, নতুন করে ভাবনা চিন্তা নিয়ে আসতে হবে। নতুনে মাছ তুলে পাল বাঁধা মানে কি নতুন ভাবনা চিন্তা নিয়ে আমাদের সামনের দিকে, সামনের পথকে আরও মসৃণ করে এগিয়ে যেতে হবে, তাই তো? আচ্ছা, কবি এও বলেছেন যে তারার দিকে তাকিয়ে যতই দিকের নিশানা করি না কেন এই বিরামহীন দাঁড়টা না অবিরত থাকবে। আমরা যতই তারার দিকে তাকিয়ে আছি যে আমরা ঠিক একটা গন্তব্যস্থলে আমি বিরামহীন জীবনের দিকে পৌঁছে যাব, কিন্তু আমি দাঁড়টা আমাকে টেনে যেতেই হবে, ঠিক আছে? আমাকে থেমে গেলে তো আমি মরে যাব। যদি সমুদ্রের মাঝখানে ধরো কবি যদি থেমে যান, হ্যাঁ, দাঁড় যদি না টানেন তো ডুবে মারা যাবেন। তাহলে কি আমাদের সব সময় প্রাণটাকে বাঁচানোর জন্য, আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে সব সময় লড়াই করে যেতে হবে। কখনো বেঁচে থাকার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, বেঁচে থাকার জন্য আমাদেরকে সব সময় লড়াই করে যেতে হবে। শুধুমাত্র যে ঘাত প্রতিঘাত, উত্থান পতন এই বিভিন্ন জিনিসে যেমন আসছে তেমন নয়, মৃত্যুও তো একটা সময়, বলো, মৃত্যুটাতেও আমাদেরকে কিন্তু উতরে যেতে হবে। যেমন ধরো এই যদি থেমে যাই আমরা, ধরো হ্যাঁ, যদি সমুদ্রের মাঝখানে আমরা থেমে গেলাম, কি করব বুঝতে পারলাম না, চারিদিকে জোয়ারের জল ফুলে ফেপে উঠেছে, আমি কোথায় যাব, দাঁড়ি টানলাম না, ভয়ে থেমে গেলাম, তাহলে কি হলো? তাহলে আমরা ওখানেই তো ডুবে মারা যাব। তো সেইটাই হচ্ছে আমাদের প্রাণ সংশয় হবে। তো আমরা যতদিন বাঁচবো আমাদের বেঁচে থাকার লড়াইটাও আমাদেরকে করতে হবে। বেঁচে থাকার লড়াই মানে শুধু যে বেঁচে থাকার, এটাই প্র্যাকটিক্যাল লড়াই। বেঁচে থাকলে তবে তো আমি অন্য লড়াইগুলো করতে পারবো, নাহলে তো সব শেষ। সেটাই উনি বলছেন যে যতই নিশানা করি না কেন সেই বিরামহীন দাঁড় আমাদের টানতে হবে আর অবিরত থাকবে, সেই টানা অবিরত থাকবে, দাঁড় টানা। নোঙর তটের কিনারে পড়ে গেলেও কিন্তু পণ্য বোঝাই তরি নিয়ে আমাদের দাঁড় টানতেই হবে। নোঙরকে আমাদেরকে কিন্তু ওইখানে রেখে দিলাম নোঙর, তারপরে আমাদের পণ্য বোঝাই তরি নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ পণ্য বোঝাই তরি মানে কি কর্মময় জীবনের নানাবিধ কর্ম। এখানে উনি কি বলবেন? কর্ম মানে আমাদের যে সমস্ত কাজ কর্মগুলো রয়েছে সেগুলো তো অনেক রকমের কাজ আছে, ভালো কাজ আছে, মন্দ কাজ আছে। আরেকটা উনি বোঝাতে চাইছেন, দেখো আমরা যখন যে এগোচ্ছি, ভালো কাজ নিয়ে এগোচ্ছি, মন্দ কাজ নিয়ে এগোচ্ছি। আমরা তো যখন কাজ করছি তখন তো আমরা জানি না যে ভালো কাজ, হ্যাঁ অবশ্যই জানি আমি এটা ভালো কাজ করছি। কখনো ধরো আমাদের মন্দ কাজ হয়ে গেল, কারোর ধরো উপকার করতে আমি পারলাম না, সেটা হয়তো আমার নিজের হলো যে আমি পারলাম না, কিন্তু ওটা তো আমি ভালো করতে পারলাম না ওর, কিন্তু এটা কি হলো আমাদের নিজেদের স্বার্থ চরিতার্থ হলো, ঠিক আছে? আমি নিজের ইচ্ছা বশত করলাম না। অনেকে ধরো স্বার্থ চরিতার্থটা, নিজের স্বার্থটাই, মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, তো নিজের স্বার্থটাই সে আগে দেখবে, অপরের স্বার্থ তো সে দেখবে না। তো মানুষ বড়ই স্বার্থপর। তো আমরা প্রত্যেকেই যে যার স্বার্থপর। তো আমি নিজের স্বার্থটা দেখবো, আমি অন্যের ভালো হোক আমি অবশ্যই চাইবো, কিন্তু কি ভালো আমি চাইবো, কিন্তু যখন দেখবো যে দুটো উভয় সংকট পড়েছে, যখন আমি আছি আমার আরেকজন বন্ধু আছে, নিশ্চয়ই নৌকায় আমি বাঁচার চেষ্টা করব, আমার বন্ধুকে বাঁচিয়ে নিজে মরে নিশ্চয়ই যাব না, এইরকম একটা ব্যাপার। মানে মানুষ চাইবে নিজে আগে বাঁচুক, ঠিক আছে? এইটা তার স্বার্থপরতা হলো, ঠিক আছে? ওই কাজটা তখন হয়তো খারাপ হয়ে গেল, কিন্তু সেই মুহূর্তে তো সে বেঁচে গেল না। এইটাই হচ্ছে ব্যাপার। কোনটা খারাপ, কোনটা মন্দ আর কোনটা ভালো, এত বিচার করে যদি আমরা এগোতে থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের জীবনের যে দ্রুত জীবনের যে ছন্দময়তার পতন ঘটবে, বুঝতে পেরেছো? সুতরাং আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা ভালো কাজ করব, লোকের উপকার করব, লোকের ভালো চাইবো, কখনো ক্ষতি হোক সেটা চাইবো না, আর সবসময় সামনের দিকে এগোবো। এই জিনিসগুলো আমাদের নিয়ে নানাবিধ কর্ম আছে, শুধু ওই সমস্ত কর্ম না, আরও নানা কর্ম রয়েছে। সেই কর্মগুলো নিয়ে যেরকম যে কর্ম করবে সেখানে আনন্দ আছে, বিষাদ আছে, হাসি কান্না সব নিয়ে, সুখ দুঃখ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এখানে ওই কথাটাই উনি বলছেন। আচ্ছা, এখানে আমি দেখো কয়েকটা প্রশ্ন রেখেছি, যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর পর্ব। যেখানে এসো প্রশ্নোত্তর পর্বে দেখো আমি 10টা প্রশ্ন রেখেছি, 10টা প্রশ্নের বেশি এখান থেকে আর বেশি প্রশ্ন আসবে না। যেমন দেখো এখানে বলছে 1 নম্বরে, কবি কোথায় পাড়ি দেওয়ার কথা বলেছেন? দূর সিন্ধু পাড়ে। কবি কখন দাঁড় টানেন? সারা রাত দাঁড় টানেন। সমুদ্রের দিকে কি ছোটে? জোয়ারের ঢেউগুলো ছোটে। আচ্ছা, তোমাদের তো 1 নম্বরে এমসিকিউ আসে, এই এমসিকিউয়ে ধরো দিয়ে দিল সমুদ্রের দিকে কি ছোটে, জোয়ারের ঢেউ ছোটে নাকি জোয়ারের ঢেউগুলো ছোটে, ভাটার শোষণ ছোটে, এইরকম নানা ধরনের 4টে অপশান দিয়ে দিল। এমনও আছে তোমাদের, যেমন ধরো 1 নম্বরের প্রশ্ন তো দেয়, তখন এই রকমের ধরো দিল শর্ট কোয়েশ্চেনে, হ্যাঁ, স্রোতের প্রবল প্রাণকে আহরণ করে, এটা আহরণ হবে, মূর্ধন্য হবে, আহরণ করে ভাটার শোষণ। কার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে? কবির বাণিজ্য তরী। কোথায় পাল বাঁধা হয়? মাছ তুলে। প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কি শোনা যায়? স্রোতের বিদ্রুপ।
পণ্য বোঝাই তরি নিয়ে কোথায় পাড়ি দেওয়ার কথা কবি বলেছেন? সপ্ত সিন্ধু পাড়ে। নোঙর কোথায় পড়ে আছে? তটের কিনারে। মাস্তুল শব্দটির অর্থ কি? জাহাজে পাল খাটানোর একটা খুঁটি, ঠিক আছে, ওটাকে কিন্তু মাস্তুল বলা হয়। আচ্ছা, পরের পেজে চলে আসি। দেখো এখানে আছে কিছু বড় প্রশ্ন, যেমন তোমাদের দেখো 5 নম্বরের প্রশ্ন কিন্তু এসে থাকে। আমি কিছু 5 নম্বরের প্রশ্ন এখানে রেখেছি, এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। যেমন দেখো এই প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম। এক হলো তোমাদের লাইন তুলে তুলে দেয়। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে, কবিতার নাম উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। আগেই বলে দিয়েছি স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ আমি কবিতার অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দিয়েছি, মানেটাও বলে দিয়েছি। এবার অন্তর্নিহিত তাৎপর্য দিয়ে কিন্তু তোমাদের কবিতার নাম উল্লেখ করে তাৎপর্যটা বিশ্লেষণ করতে হবে। স্রোতের বিদ্রুপ উনি কেন বলছেন আর কেন দ্বারের নিক্ষেপের কথা বলা হয়েছে, কবি দাঁড় টানছেন, আমাদের জীবন প্রবাহের কথাটা তোমাদের কিন্তু মেনশন করতে হবে। হলো 2 নম্বরে দেখো তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে হবে সপ্ত সিন্ধু পাড়ে। তরি ভরা পণ্য কেন বলা হয়েছে বলো তো? তরি ভরা পণ্য বিভিন্ন কর্মময় জীবনের নানাবিধ কর্ম, যেখানে বিভিন্ন রকম সিচুয়েশানে যে কর্মগুলো হচ্ছে, সুখ দুঃখ, যেমন নানা রকম কাজের ফলে সুখ দুঃখ হাসি আনন্দ আসছে, সব কিছু নিয়ে পণ্য বোঝাই নিয়ে কবিকে এগিয়ে যেতে হবে। কবি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? তরি ভরা পণ্য কেন বলেছেন বলো? ওই যে কবিতার মানেটা একটু বলে এবার অন্তর্নিহিত তাৎপর্য বলে দিতে হবে। আমাদের জীবনের যে পণ্য সব কিছু সেই নিয়ে ওনাকে সপ্ত সিন্ধু পাড়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। আমাদের কর্মময় ব্যস্ত জীবনের কথা এখানে মেনশন করতে হবে। আচ্ছা, 3 নম্বরে দেখো সারি রাত নয় সারা রাত মিছে দাঁড় টানি। মিছে দাঁড় টানার কথা কেন বলা হয়েছে? মিছে দাঁড় টেনে চলেছে সারা রাত ধরে। মিছে দাঁড় টানার কথা কেন বলছেন উনি বলো তো? তাৎপর্য বিশ্লেষণ করো। আমরা দাঁড় না টানলে আমরা মারা যাব, তো বলছে মিছে দাঁড়ই টানছি, দাঁড়ই টেনে চলেছি। হ্যাঁ, কখন নোঙর তটের কিনারে গিয়ে পড়েছে জানি না, এই কথাটাই উনি বলছেন। তো তাৎপর্যটা এইখানটা বিশ্লেষণ করতে হবে যে সারা রাত ধরে উনি দাঁড় টেনে চলেছেন। হ্যাঁ, মিছেই দাঁড় টেনে চলেছেন, মানে উনি একটা হতাশাও এখানে যেন মনে হচ্ছে যে মিছেই আমি দাঁড় টানছি, আমার কি হবে শেষ পর্যন্ত। উনি কিন্তু আবার আশাবাদী। উনি আবার বলছেন আমরা ঠিক পৌঁছে যাব দিকের নিশানা করে, এবং আমাদের দাঁড় টেনে যেতেই হবে, আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের জীবনে থেমে গেলে চলবে না। এইখানটাও যে মিছে দাঁড়টা না, মানে জীবনটাকে মিছে বই নিয়ে চলেছি, খালি ঘাত প্রতিঘাত, খালি উত্থান পতন, এত বাধা বিপত্তি, কিন্তু আমাদের শেষের ওই নেক্সট স্ট্যাঞ্জায় বলেছে যে আমাদের থেমে গেলে চলবে না, দাঁড় টানতেই হবে, ঠিক আছে। আমাদের নৌকাটাকে ঠিক নোঙরে গিয়ে আমাদের বাঁধতেই হবে, ঠিক আছে। দেখো 4 নম্বরে আছে বিরামহীন এই দাঁড় টানা। বিরামহীন কেন বলছে? দেখো আমাদের বিশ্রাম নেই, আমরা দাঁড় টানতেই থাকবো। যে লাস্টের দিকে উনি বলেছেন না, শেষের দিকে, যে বিরামহীন দাঁড় টানা, তো এই কথা তাৎপর্য বোঝাতে উনি কি বলেছেন? যে আমাদের জীবনের যে তরিটাকে বই নিয়ে যাওয়া, মাস্তুলটাকে বেঁধে ঠিকমতো দাঁড়টাকে টেনে, মানে জীবনটাকে মসৃণ পথে বয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, ঠিক আছে। তো সেইটার কথাই হচ্ছে এখানে বিরামহীন দাঁড় টানা। তো বিশ্রাম নেই, আমাদেরকে বিশ্রাম নিলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। চলো, তারপর 5 বলছে ভাটার শোষণ বলতে কবি কি বুঝিয়েছেন? ভাটার শোষণ মানে কি বলো তো? আমাদের জীবনের যে সমস্ত ভাটাগুলো আছে, মানে এই যে বাধা বিপত্তিগুলো আসছে, এইগুলোকেই ভাটার শোষণ, যেটা আমাদের স্রোতকে খেয়ে নিই। মানে আমাদের যে স্রোত মানে কি, আমরা ধরো একটা জোয়ার, সমুদ্রের ধরো জোয়ার এসেছে, মানে কি আমাদের জীবনে আনন্দ এসেছে, ঠিক আছে। আনন্দটা কোনো একটা জিনিস অ্যাচিভ করতে যাবো, বুঝতে পেরেছো? তো সেইটা ধরো অ্যাচিভ করতে যাবো। আমি ধরো একটা বড়সড় চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার আগে ধরো আমার ভীষণ বড় আমার অসুস্থতা চলে এলো, ঠিক আছে। চাকরিটাও আমি পেয়ে গেলাম, কিন্তু সেই অসুস্থতাকে ওভারকাম করলাম। তো তাহলে ভাটা কোনটা হলো? আমার অসুস্থতাটা। আর জোয়ার কোনটা হলো? আমার চাকরি পাওয়াটা। তাহলে আমি জোয়ারটা আমার জীবনে এসেছে, আমি জোয়ারটা অবশ্যই যাবো, আমি ওভারকাম করে এগিয়ে গেলাম, বুঝতে পেরেছো? তো এইরকম আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ভাটার শোষণ আমাদের বাধা বিপত্তি, এই বাধা বিপত্তিগুলোকে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল কবিতার মানেটা আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তাহলে তোমরা স্টুডেন্টস ভালো করে কবিতাটা পড়ে নিও, প্রশ্নগুলো পড়ে নিও, অন্তর্নিহিত তাৎপর্য পড়ে নিও। যেখান থেকে প্রশ্ন দিক না কেন, যেমনই প্রশ্ন দিক না কেন, আশা করছি তোমরা পারবে, ঠিক আছে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।